মা, তাড়াতাড়ি এসো, আমি ভেতর থেকে দরজা আটকে রেখেছি, তুমি না আসলে খুলবো না। শরীফা বেগম মাথা দোলাতে দোলাতে হাঁটতে লাগলেন। তার ভীষণ চিন্তা হচ্ছে, এই অসময়ে তাকে ডাকার কারণ কি হতে পারে? কেউ আবার অসুস্থ হয়ে পড়েনি তো? তিনি জোরে জোরে পা চালাতে লাগলেন। নাইমা খানিকক্ষণ তাকিয়ে দেখল শরীফা বেগম একটু দূরে সরে যেতেই সে দৌড়ে গোলাপের ঝাড়ের কাছে এলো। চারপাশ ভালো মতো খুঁজে দেখতে লাগলো। না, কোথাও কিছু নেই। কিন্তু তা কিভাবে সম্ভব? এখানে কিছু না কিছু থাকার কথা। সে দৌড়ে পুকুর ঘাটে এলো, বালতি ভর্তি পানি এনে গোলাপ ঝাড়ের চারপাশে ঢালতে লাগলো। মাটি আলগা হলেই পানির কারণে তা প্রকাশ পাবে, কিন্তু কিছুই পাওয়া গেল না। নাইমা হতাশ হয়ে মাটিতে বসে পড়ল। তবে কি তার সন্দেহ মিথ্যে? আনিস বিশেষ কারণে এখানে আসেনি। হঠাৎই তার নজর গোলাপ ঝাড়ের ভেতর পড়ল। মাঝের কিছুটা অংশ ফাঁকা মনে হচ্ছে। সে ডালপালা ঠেলে ভেতরে ঢুকল। গোলাপ ঝাড়টা বেশ অনেকখানি জায়গা নিয়ে, সহজেই ভেতরে ঢোকা যায়। সে দেখল ঝাড়ের ভেতরের এক জায়গায় মাটি আলগা হয়ে আছে, কয়েকটা ডালও শুকনো, যেন কেউ কেটে দিয়েছে। নিচে মাটির সাথে কিছু ইটের টুকরো রাখা, দূর থেকে দেখলে বোঝা যায় না। নাইমা তার দু হাত দিয়ে মাটি সরাতে লাগলো। কাজটা সে খুব দ্রুত শেষ করতে চাইছে, কিন্তু মনে হচ্ছে তার হাত পা সীসার মতো জমে গিয়েছে। কয়েক মিনিট খোঁড়াখুড়ির পর নাইমা একটা পুঁটলি পেল, পলিথিন আর কাপড়ে মোড়ানো কিছু। পুঁটলিটা বেশ ভারী। সে আরও কিছু মাটি সরিয়ে দেখল খালি হাতে কাজটা করার জন্য তার হাত ছিলে গেছে, অল্প রক্ত বের হচ্ছে এবং জ্বলছে। সে মাটি সরিয়ে আগের মতো করে রাখলো, যেন হঠাৎ দেখতেই কেউ বুঝতে না পারে। তারপর পুঁটলিটা নিয়ে ঘরে চলে এলো। ভয় তার হাত পা কাঁপছে, গলা শুকিয়ে গেছে। সে পরপর 2 গ্লাস পানি পান করলো। ঠান্ডার ভেতরও তার কপালে ঘাম জমেছে। কনক স্বামী ছেলের হাত ধরে এ দোকান ও দোকান ঘুরছে। কোনো সোয়েটার তার পছন্দ হচ্ছে না। আনিস ভীষণ বিরক্ত। এই মহিলা নিয়ে কিছু কিনতে বের হলে ওই দিনটা মাটি হয়ে যায়। সারা বাজার ঘুরে ফেললেও কোনো জিনিস তার পছন্দ হয় না। কনক রেহানের গায়ের ওপর একটা সোয়েটার চেপে ধরল। আনিসকে উদ্দেশ্য করে বলল, এটা ওর গায়ে ঠিক হবে। দেখে তো ঠিক মনে হচ্ছে। এটার রংটা ভালো না, ফর্সা গায়ে মানাচ্ছে না। দাদা, আপনি মেরুন কালারের কিছু একটা দেখাতে পারবেন? দোকানে অনেক খুঁজে খুঁজে কয়েকটা কাপড় বের করলো। সেগুলোর একটা একটা করে কনককে হাতে দিয়ে বলল, এগুলো দেখতে পারেন, বেশ ভালো কাপড়, খুব গরম হবে। কনক বলল, কাপড়ের রং ভালো, তবে এটা ওর গায়ে ঠিক মতো হবে? সামনের বছর ছোট হয়ে যাবে, পরতে পারবে না। এ একই সোয়েটারের বড় সাইজই। না, এটার সাইজ হবে না। না, এটার বড় সাইজ হবে না, আপনি অন্য কিছু দেখতে পারেন, এগুলোও বেশ ভালো। না থাক, সোয়েটার লাগবে না। আপনি মখমলের চাদর দেখান, একটু দামি দেখাবেন। দোকানে চাদর খুঁজতে ব্যস্ত হয়ে গেল। আনিসের কনকের কাছে এগিয়ে এসে নিচু গলায় বলল, সোয়েটার কিনবে আবার চাদর দেখছে, এত টাকা কোথায় পেলে? কনক হাসি মুখে বলল, ডাইমা দিয়েছে, বলল রোহানের সোয়েটার পুরনো হয়ে গেছে, নতুন কিনে দিতে। মায়ের থেকেও 2000 চেয়ে নিয়ে এসেছি, মোট 7000-এর মতো আছে। আনিস ভ্রু কুঁচকে ফেলল। সে খুব দ্রুত চিন্তা করে বলল, এসব টাকা নাইমা দিয়েছে? কনক মাথা দোলালো, উৎসাহী গলায় বলল, হ্যাঁ, সকালে দিয়েছে। প্রথমে ভেবেছিলাম ঝগড়া করবে, পরে টাকাগুলো আমার হাতে দিয়ে বলল রোহানকে সোয়েটার কিনে দিতে। আজই কিনতে বলল। আবার তোমাকেও সাথে নিয়ে আসতে বলেছে। বলেছে তুমি খুব ভালো দামাদামি করতে পারো। আনিস আর এক মুহূর্ত সময় নষ্ট করল না, কনককে বলল, আমার একটা জরুরি কাজ মনে পড়ে গেছে, তুমি ঘুরোঘুরি করে কেনাকাটা করো, এই নাও আরও 2000 টাকা রাখ। আমার জন্য একটা টি শার্ট কিনবে। আমি গেলাম, রোহানকে নিয়ে বাড়ি ফিরে যাও। সে কনককে কিছু বলার সুযোগ দিল না। তড়িঘড়ি করে একটা রিস্কায় উঠে বসলো। রিস্কওয়ালা মামা বয়স্ক লোক। তিনি ময়লা ছেঁড়া গামছা দিয়ে কপালের ঘাম মুছে বললেন, সাহেব, কোথায় যাবেন? আরে চল না, শুরু কর। মফস্বলের দিকে যাবি, তাড়াতাড়ি কর, তোর ভাড়া বাড়িয়ে দেব। ওদিকে যাব না সাহেব, ওদিকে তেমন ভাড়া পাওয়া যায় না। তাছাড়া পথটা মেলা দূরের। কথা না বলে চলতে শুরু কর, 1000 দেব। এবার তো চল। লোকটা রিক্সা চালাতে শুরু করলেন। যদিও তার ইচ্ছে করছিল এই যাত্রীকে নামিয়ে দিতে। দেখতে শুনতে শিক্ষিত মনে হয়, কিন্তু ভদ্রতা জানে না। বাপের বয়সী লোককে তুই তুকারি করছে, তবে তিনি তা করতে পারলেন না। 1000 টাকা অনেক। অভাবের সংসারে এই টাকার মায়া ছাড়া যায় না। ব্যস্ততার পথ শেষ হতে চায় না। কথাটা আনিসের বিশ্বাস হতো না, আজ সে এই কথা বিশ্বাস করল। তেতো গলায় বলল, জোরে চালাতে বলছি না, কথা বললে গায়ে লাগে নাকি?
রিস্কাওয়ালা মামা আর একটু জোরে চালাতে লাগলেন। রিস্কার হুড খোলা থাকার জন্য ঠান্ডা বাতাস গায়ে লাগছে। বাতাসের ঠান্ডা আনিসের শরীর শীতল রাখতে পারছে না। তার কপালে বিন্দু বিন্দু ঘাম জমেছে। সে বুঝতে পারছে এটা সম্ভব নয়। অযথা দুশ্চিন্তা করছে। নাইমা কখনোই এমন ঝামেলায় জড়াবে না। তাছাড়া জিনিসগুলো খুঁজে পাওয়া সহজ কাজ না। তবুও সে আশঙ্কা দূর করতে পারল না। কয়েকবার শরীফা বেগমের নম্বরে কল দিল। তিনি কল রিসিভ করছেন না। আনিস বিরক্তির নিঃশ্বাস ফেলল। নাইমা ব্যস্ততার সাথে ব্যাগ গোছাচ্ছে। যত দ্রুত সম্ভব এ বাড়ি থেকে চলে যেতে হবে। কনক ভীষণ পেট পাতলা মানুষ, কথা চেপে রাখতে পারে না। এতক্ষণে নিশ্চয়ই দুলাভাইকে বলে দিয়েছে টাকাগুলো সে দিয়েছে। আনিস খুব ঘুঘুলুক, বলার সাথে সাথেই ধরে ফেলবে। এ বাড়িতে আসার পর থেকে নাইমা তাকে অনুসরণ করছে। পরপর দুদিন ধরাও পড়েছে। তাকে সন্দেহের বাইরে রাখার কোনো সুযোগ নেই। নাইমা শরীফা বেগমের ঘরে চলে গেল। তার হাতে টাকা পয়সা নেই, যা ছিল সব দিয়ে দিয়েছে। মায়ের ব্যাগ থেকে 2000 টাকা নিয়ে এসে বাড়ি থেকে বেরিয়ে পড়ল। কোথায় যাবে এখনও ঠিক করেনি, তবে যেতে হবে। সাথে করে পুটলিটাও নিয়ে এসেছে। পথে ঘাটে ধরা পড়লে সমস্যা। সে যথাসম্ভব শান্ত এবং স্বাভাবিক থাকার চেষ্টা করল। অটোরিকশার কাছে গিয়ে ঠিকানা বলে গাড়িতে উঠে পড়ল। আনিস যখন রিক্সা থেকে নামলো ততক্ষণে শরীফা বেগম ফিরে এসেছেন। তিনি জামাইকে দেখে বিস্মিত গলায় বললেন, এই কি, তুমি একা কেন? নানা ভাই আর কনক কোথায়? আনিস পকেট থেকে রুমাল বের করে কপালের ঘাম মুছল। সরু গলায় বলল, মার্কেটে রয়ে গেছে আম্মা। আপনার মেয়ে কোনো কিছুই পছন্দ হচ্ছে না। তা তুমি ওদের রেখে চলে এলে যে? শরীর খারাপ লাগছে নাকি? জি আম্মা, শরীরের ভেতরে ভালো লাগছে না, মাথা ধরে আছে। আহারে, ঘরে গিয়ে শুয়ে পড়ো বাবা, আমি চা করে আনছি। কড়া লিকারের চা পান করলে মাথা ব্যথা কমে যাবে। ব্যস্ত হবার দরকার নেই আম্মা, একটু ঘুমোতে পারলে সব ঠিক হয়ে যাবে। আম্মা, নাইমা কোথায়? নাইমা তো এই সময় পড়তে যাই। মাস্টার ঠিক করে দিয়েছি, অঙ্ক ইংরেজি পড়াবে। অনেক দিন এসেছি, কখনো খেয়াল করা হয়নি। ওই মাস্টারের কী সব ঝামেলা ছিল, এতদিন পড়ায়নি। আমাকে দেখেই তো বলে দিল নাইমা যেন আজ থেকে পড়তে যাই। আপনাকে দেখে বলে দিল মনে। কি আর বলবো বাবা, মেয়েটা যা হয়েছে। দুপুরে রান্না বসিয়েছি, হঠাৎ আমার কানে এসে বলে, সবুজের মা কাকি তোমাকে ডাকছে, খুব জরুরি কথা, এক্ষুনি যেতে বলেছে। আমি ভাবলাম কি না কি হলো, রান্নাবান্না ফেলে রেখে সেই বাড়িতে ছুটলাম। গিয়ে যা শুনলাম। কি শুনেছেন আম্মা? সবুজের মা 3 দিন আগে একবার আমার কথা বলেছিল, কেমন কি আছি তাই জিজ্ঞেস করেছে। নাইমার সাথে আজ তার দেখাই হয়নি, শুধু শুধু অতটা পথ হেঁটে গেলাম, রান্নাবান্না সব বাকি। আনিস ভ্রু কুঁচকে ফেলল। শাশুড়ির কথাবার্তা ভালো ঠেকছে না। এই মহিলাও কনকের মতো বেশি কথা বলে। আনিস 2 হাত দিয়ে নিজের কপাল চেপে ধরল, নরম গলায় বলল, আমি একটু বিশ্রাম নিতে চাই। হ্যাঁ বাবা যাও, তুমি শুয়ে পড়ো, আমি চা করে দিয়ে আসছি। আনিস ঘরে ঢুকিয়ে দরজা আটকে দিল। তার মেজাজ অসম্ভব খারাপ হয়ে আছে। যেমন ভাবছে তা সত্যি হলে নাইমাকে মেরে ফেলা ছাড়া অন্য উপায় থাকবে না। গোপনীয়তা রক্ষার জন্য অনেক কাজ করতে হয় যা অপ্রিয়। কিছু করার নেই, নিজেকে বাঁচাতেই করতে হয়। শরীফা বেগম দ্রুত চায়ের পানি বসালেন। তাতে সামান্য আদা কুচি দিলেন। 2 কাপ চা বানাবেন। হেঁটে এসে ক্লান্ত হয়ে পড়েছেন। চা পান করে গোসল সেরে ফেলবেন। ততক্ষণে ভাতের চাল ফুটে যাবে। শীতের বেলা জোহরের আজান দিলেই শেষ হয়ে যায়। শরীফা বেগম দরজা ঠেলে ঘরের ভিতরে ঢুকলেন। টেবিলের উপর চায়ের কাপ রাখতে রাখতে বললেন, আর কিছু লাগলে বলো, দিয়ে যাই, গোসলে যাব। আনিস মাথা দোলালো। তার কিছু লাগবে না, জিনিসগুলো খুঁজে দেখা জরুরি। শরীফা বেগম বাথরুমে ঢুকতেই আনিস বাইরে থেকে সিটকিনি আটকে দিল। ব্যস্ত পায়ে ঘর থেকে বেরিয়ে এসে বাড়ির গেট আটকালো। শেষ পর্যন্ত তার সন্দেহই ঠিক, পুটলিটা এখানে নেই। স্পষ্ট বোঝা যাচ্ছে এটা নাইমার কাজ, সে ছাড়া আর কেউই এখানে আসতে যায়নি। আনিস ভালো মতো খেয়াল করলো গোলাপের কাঁটায় হলুদ সুতা আটকে আছে। কাল রাতে দেখেছিল নাইমা হলুদ রঙের ওড়না পরে আছে। তার চোয়াল শক্ত হয়ে গেল। শান্ত পায়ে হেঁটে গিয়ে বাথরুমের দরজা খুলে নিজের ঘরে চলে গেল।
আনিসের নার্ভ শক্ত, চরম বিপদের মুহূর্তে নিজেকে শান্ত রাখতে পারে। সে বিছানায় পিঠ এলিয়ে দিল। এখন উত্তেজিত হবার সময় নয়, ঠান্ডা মাথায় পরিস্থিতি নিয়ন্ত্রিত করতে হবে। শরীফা বেগম গোসল সেরে বের হলে নাইমার মাস্টারের ঠিকানা জানতে হবে। নিশ্চিন্ত না হয়ে সে কোনো পদক্ষেপ নেওয়া বোকামের কাজ। শরীফা বেগম সময় নিয়ে গোসল করলেন, মোড়ক খোলার নতুন সাবান দিয়ে গা পরিষ্কার করলেন। তিনি বের হতেই আনিস বলল, আম্মা, আপনার হাতে জাদু আছে। 1 কাপ চায়ে সব ক্লান্তি দূর হয়ে গেছে। শরীফা বেগম হাসলেন। বড় জামাই তার রান্নার খুব প্রশংসা করেন। যদি ছোট মেয়েটার জন্য এমন একজন জামাই পেতেন তবে তিনি নিশ্চিন্ত হতে পারতেন। আনিস গলার সুরে মধু ঢেলে বলল, নাইমা কোথায় পড়তে যায় আম্মা? আজকালকার দিনে কথা বলা যায় না। এই তো মোড়ের মাথায় সাদা বাড়ির ভিতর একটা রুম নিয়ে কোচিং করাই। আনিস কয়েক মিনিট খুচরা আলাপ করলো, তারপর বেরিয়ে গেল। খোঁজ নিয়ে জানতে পারল নাইমা পড়তে যায়নি। প্রায় সন্ধ্যা নেমে গেছে। সূর্য পশ্চিম আকাশে ঢলে পড়েছে। কনক সন্ধ্যার আগ মুহূর্তে বাড়ির ভেতর ঢুকলো। শরীফা বেগম বারান্দায় বসে আছেন। তার চোখ মুখ শুকনো। কনক বলল, কি হয়েছে মা? তোমার এমন চিন্তিত দেখাচ্ছে কেন? নাইমাকে খুঁজে পাওয়া যাচ্ছে না। নতুন মাস্টার ঠিক করে দিয়েছিলাম, ভেবেছি পড়তে গেছে, কিন্তু এখনও বাড়ি ফেরেনি। মাস্টারের ওখানে খোঁজ নাওনি? জামাই গিয়েছিল, সেখানে পড়তে যায়নি। তোর আব্বাকে কল দিচ্ছি, ধরছে না। হাবিবের মোবাইল বন্ধ, কি করব এখন? চিন্তা করো না মা, ফিরে আসবে। মহিউদ্দিন সাহেব বাড়ির ভেতর ঢুকছিলেন। দ্রুত পায়ে হেঁটে এসে বললেন, কি হয়েছে? নাইমাকে পাওয়া যাচ্ছে না, ভেবেছি পড়তে গিয়েছে, এখনও ফেরেনি। মহিউদ্দিন সাহেব ভাবলেশীন গলায় বললেন, নাইমা নববীদের বাড়িতে গিয়েছে, আমার থেকে অনুমতি নিয়ে গিয়েছে, ভেবেছি তুমিও জানো। শরীফা বেগম হাঁপ ছেড়ে বাঁচলেন। হাত মুখ ধুয়ে অজু করতে গেলেন। কনক বলল, এদের ঢং দেখলে গা পিত্তি জ্বলে যায়। রোহানের আব্বু, ঘরে চলো, তোমার জন্য টি শার্ট কিনেছি, পছন্দ হয় কি না দেখবে, এসো। আনিস শান্ত পায়ে ঘরে ঢুকে গেল। এদের কিছু বুঝতে দিলে চলবে না। নাইমা শেষ বিকেলে নবনীদের বাড়িতে ঢুকছে। নবনী তখন চুলার পাশে বসে আচার খাচ্ছিল। সে নাইমাকে দেখে চমকে উঠল। বিস্মিত গলায় বলল, নাইমা, তুমি এখানে একা এসেছো? হ্যাঁ ভাবি, একাই এসেছি। তোমাকে খুব দেখতে ইচ্ছে করছিল, তাই চলে এলাম। বাবাকে বলে এসেছি, দুশ্চিন্তার কারণ নেই। নবনী উঠে এসে নাইমাকে ঘরে নিয়ে গেল। হাবিব বলল, তুই একে এত দূর বড় হয়ে গেছিস? নাইমার কোমল হাসলো। ব্যাগটা সাবধানে সরিয়ে রেখে হাত মুখ ধুয়ে নিল। খিদে তার পেট চোচো করছে। নববী বলল, নাইমা, দুপুরে খেয়ে এসেছো? না ভাবি, না খেয়েই চলে এসেছি। দূরের পথ দেরি করতে চাইনি। এতক্ষণ বলনি কেন? তাড়াতাড়ি এসো, আমি ভাত বাড়ছি। খাবারের আয়োজন ভালো। হাঁসের গোস্ত আর সেমাই পিঠা, সাথে নারকেল চিনি। নাইমা বেশ আয়েশ করে খাওয়া শেষ করলো। নববীর রান্নাঘরে ব্যস্ত হয়ে আছে। নাইমার আসা উপলক্ষে নতুন করে মুরগি জবাই করা হয়েছে। ফ্রিজ থেকে চিংড়ি মাছ বের করেছে। নববীর মা বলল, তুমি এসে খুব ভালো করেছো মা, আমরা খুব খুশি হয়েছি। একা আসতে ভয় লাগতো, ভয় কেটে গেছে। এরপর যখন মন চাইবে তখনই চলে আসবো। নিশ্চয়ই আসবে মা, নিশ্চয়ই আসবে। নাইমা হাসলো। সরল বালিকার স্নিগ্ধ কোমল হাসি দেখতে ভালো লাগে। রাতের খাবারের সময়টা বেশ আনন্দ ফুর্তি করে কাটলো। নববীর বাবা বললেন, মেহমান হচ্ছে বাড়ির রহমত, আসলেই ভালো খাবার দাবার। হাবিব বলল, এমনিতে আম্মা কিপটেমি করেন নাকি? অবশ্যই করে, তোমার আম্মুর দুপদের তরকারি রান্না করতে কষ্ট হয়। সবাই শব্দ করে হেসে উঠল। নববীও হাসলো। বহুদিন বাদে সে প্রাণ খুলে হাসলো। হাবিব সেদিকে তাকিয়ে স্বস্তির নিঃশ্বাস ফেলল। এই মুখে হাসি দেখতে ভালো লাগে। রাতে খাবার পর নাইমা নববীর ঘরে গেল। হাবিব তখন বিছানায় বসে আছে। নাইমা বলল, তোমাদের সাথে কথা আছে। কথাটা খুব গুরুত্বপূর্ণ এবং গোপনীয়। কি এমন কথা? নাইমা দরজা আটকে দিয়ে বিছানায় বসলো। ওনার নিচ থেকে পুটলিটা বের করে বলল, এটা বসরাই গোলাপের ঝাড়ের ভেতরে পেয়েছি। মাটির নিচে লুকানো ছিল। যতদূর মনে হয় দুলাভাই এটা লুকিয়ে রেখেছিলেন। হাবিব বিস্মিত গলায় বলল, তুই কিভাবে জানলি? কে বলেছে? কেউ বলেনি ভাইয়া, জানোই তো আমি ভোর রাতে উঠে পড়াশোনা করি। সেই দিনও উঠেছিলাম, দেখলাম আমাদের বাড়ির সামনে একটা ট্রাক দাঁড়িয়ে আছে। দুলাভাই এক লোকের সাথে কথা বলেছে। লোকটা আমায় দেখেই ট্রাক নিয়ে চলে গেল। দুলাভাই বাড়ির ভিতরে চলে এলেন। গতকাল রাতেও দেখেছি তিনি লুকিয়ে লুকিয়ে গোলাপের ঝোপের দিকে যাচ্ছেন। বাবা এসে পরে আমাকে ফিরে আসতে হয়েছিল। এতে কি প্রমাণ হয়? জানি না ভাইয়া, এটা খুলে দেখলে বোঝা যাবে। তাছাড়া মিলাদের দিনও খেয়াল করেছি
উনি গোলাপের ঝাড়ের কাছেই বসেছিলেন। বাচ্চারা গেলে রাগারাগি করছিলেন। হাবিব পুটলিক হলো, তারা নিজের চোখকে বিশ্বাস করতে পারছে না। নববী বলল, এগুলো কি সব সোনার আংটি? শুধু সোনার আংটি নয়, কিছু দামি পাথরও আছে। উজ্জ্বল কাজগুলোকে দেখে হিরে মনে হচ্ছে। নববী বিস্মিত গলায় বলল। দুলাভাই এইসব লুকিয়ে রাখবে কেন? হাবিব বলল, মনে হচ্ছে এগুলো চোরাই মাল অথবা অবৈধ, সেজন্য লুকিয়ে রেখেছে। ভাইয়া, আমরা এখন কি করব? খুব ভালো কাজ করেছিস নাইমা। আপাতত 2-1 দিন চুপচাপ থাকবো। লোকটাকে হাতে নাতে ধরতে চাই। সরাসরি পুলিশকে জানালে স্বীকার করতে চাইবে না। আমার এক বন্ধু পুলিশে চাকরি করে, ওকে বলবো। যা করার সাবধানে করতে হবে। দুলাভাই বুঝে যাবেন এটা আমাদের বাড়ির কারো কাজ, তাই নাইমাকে সন্দেহ করতে পারেন। কিছুদিনের জন্য নাইমা এখানে থাকবে, আমি বাড়িতে ফিরে যাব। পরিস্থিতি জানতে চাই। তারা তিনজন মিলে দীর্ঘ সময় ধরে নানান পরিকল্পনা করল। নববীর ভীষণ চিন্তা হচ্ছে, এ আবার কোন নতুন বিপদ। মহিউদ্দিন সাহেব খাবার সময় আংটিটা বের করলেন, বললেন, সোহেলের কবরের কাছে কুড়িয়ে পেয়েছি। তোমাদের কারো? আনিস সরু চোখে তাকালো, নরম গলায় বলল, আব্বা, এটা আমার এক বন্ধু আমার কাছে রাখতে দিয়েছিল। এইভাবে আমানতের জিনিস রাখো। আমি বাদে অন্য কেউ পেলে তখন কি করতে? আনিস মাথা নিচু করে ফেলল। রাগে তার শরীর জ্বলে যাচ্ছে। ইচ্ছে করছে এদের গোটা পরিবারকে ধুলোয় মিশিয়ে দিতে। নববী নাইমার কাছেই ছিল ঘুমানোর আগ পর্যন্ত। সে তার পাশে বসে রইল। আকাশে চাঁদ নেই, মেঘে ঢাকা পড়ে আছে। হাতে গোনা কয়েকটা তারা দেখা যাচ্ছে, সেগুলো খুব বেশি আলো দিতে পারছে না। নববী ঘরে ঢুকতেই হাবিব বিছানায় উঠে বসলো। স্বাভাবিক গলায় বলল, নাইমা ঘুমিয়ে পড়েছে? হ্যাঁ, বলেছিলাম আমি থাকি, রাতে ভয় পাবে, রাজি হলো না। ছোটবেলা থেকে একা ঘুমোতে অভ্যস্ত, কাউকে পাশে রাখলে তার ঘুম হয় না। নববী সরল হাসি হাসল। ঘরের বাতি নিভিয়ে দিয়ে হাবিবের পাশে বসতে বসতে বলল, আমার খুব চিন্তা হচ্ছে। দুলাভাই সহজ মানুষ না, নাইমার কথা বুঝতে সময় নেবেন না। ভয় হচ্ছে যদি ওর কোনো ক্ষতি করে দেয়। দুলাভাই আমাদের বাড়িতে আছে, সবার চোখ এড়িয়ে এতদূর আসতে পারে না। তবুও চোখ কান খোলা রাখতে হবে। জিনিসগুলো ওনার কেনা হতে পারে না। কেনা হলেও বৈধ নয়। বৈধ কিছু লুকিয়ে রাখার প্রয়োজন হয় না। জিনিসগুলো আমাদের বাড়িতে কেন রাখবে? সে তো নিজের বাড়িতেও রাখতে পারতো। ঝুঁকি নিতে চায়নি। তবে এসব করলো কখন? মনে করে দেখো, কয়েক মাস আগে দুলাভাই আমাদের সবাইকে দাওয়াত দিয়েছিলেন। খাওয়া দাওয়ার অনুষ্ঠান রাতের বেলায় ছিল। আমার মনে হয় তখন এইসব করেছে। হতে পারে অনুষ্ঠানের সময় তিনি বাড়িতে ছিলেন না, জরুরি কাজ আছে বলে বেরিয়ে গেছিলেন। নববী দীর্ঘশ্বাস ছাড়ল, হতাশ গলায় বলল, মানুষ এমন কেন হয়? কেন খারাপ কাজ করে? মানুষ এমন বলেই আল্লাহ বিচারের ব্যবস্থা রেখেছেন। ঠিক বলছো। নববী? হাবিবের গলার স্বর অন্যরকম শোনালো। নববী চমকে স্বামীর দিকে ফিরল, তরল গলায় বলল, কিছু বলবে? অনেকদিন বাদে তোমাকে হাসতে দেখলাম। এই হাসি মুছে যেতে দিও না। জীবনে কষ্ট থাকে, কষ্ট মারিয়ে আমরা বেঁচে থাকি। নববী হাবিবের হাত চেপে ধরল, ব্যস্ত গলায় বলল, তোমাকে বলা হয়নি, আমি একটা স্বপ্ন দেখেছিলাম কি স্বপ্ন? সোহেলকে নিয়ে। নববী গোটা স্বপ্নের বর্ণনা দিল। বলতে গিয়ে খেয়াল করল সে কিছু ভুলে যায়নি, প্রতিটা কথা মনে রাখতে পেরেছে। হাবিব খুব মনোযোগ দিয়ে সব কথা শুনল, তবে বিশেষ কিছু বলল না। শান্ত ভঙ্গিতে হাত দিয়ে নববীর কপাল স্পর্শ করল। নববী মাথা নিচু করে রেখেছে। হঠাৎই তার ভীষণ লজ্জা লাগছে। বহুদিন ধরে এই মানুষটার সাথে সংসার করছে, আড়ালে কিছু নেই, তবুও মাঝে মধ্যে সে ভীষণ লজ্জা পায়। ভালোবাসে, সেজন্যই বোধহয় এমন অনুভূতি হয়। আনিস সারা রাত ঘুমোতে পারেনি, বিছানায় শুয়ে এপাশ ওপাশ করেছে। শেষ রাতের দিকে তন্দ্রার মতো এসেছিল। তন্দ্রায় দেখল দুঃস্বপ্ন। সে চিৎকার করে বিছানায় উঠে বসল। তার সমস্ত শরীর ঘামে ভিজে গেছে। জেগে ওঠার পরেও সে অনেকক্ষণ ভয়ে ঠকঠক করে কাঁপল। তীব্র ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। কনক বলল, কি হয়েছে তোমার? শরীর খারাপ লাগছে? আনিস হাত দিয়ে কপালের ঘাম মুছল। নিজেকে শান্ত এবং স্বাভাবিক রাখার চেষ্টা করতে করতে বলল, পানি দাও, পানি খাবো। কনক পানির গ্লাস এগিয়ে দিল। সে চিন্তিত মুখে স্বামীর দিকে তাকিয়ে আছে। মানুষটার চোখের নিচে বসে গেছে। তবে কি রাতে ঘুমোতে পারেনি? আনিস শান্ত ভঙ্গিতে পানি পান করলো। বিছানা থেকে নেমে পুকুর ঘাটে চলে গেল। পুকুরের পানি বরফের মতো ঠান্ডা, চোখে মুখে ছড়াতেই শরীর জুড়ে গেল।
তবে তখনও তার ভয় কাটেনি। দুঃস্বপ্নের ঘোর কাটিয়ে ওঠা সহজ কাজ নয়। অনেকে দীর্ঘদিন এই ঘোরের মধ্যে থাকে, স্বপ্নের সাথে বাস্তবতা মিলিয়ে নিজের কল্পনা সাজায় এবং নিজেকে কষ্ট দেয়। তীব্র ভয় অনেকটা যেমন হঠাৎ তেমনই হঠাৎই চলে যায়। রোদ ওঠার সঙ্গে সঙ্গে আনিসের ভয় কেটে গেল। শুধু যে ভয় কাটলো তাই না, হাসিও পেতে লাগলো। হাবিবের সাথে তার সম্পর্কে বিশেষ কিছু নেই, দেখা হলে কেমন আছে কি এতটুকুই। তাতে তাকে ঘিরে দুঃস্বপ্ন দেখার কোনো মানে হয় না। সকালে নাস্তার শেষে আনিস বড়শি হাতে পুকুর পাড়ে বসলো, উৎফুল্ল গলায় বলল, মাছ ধরবো আম্মা। ভোরে বিরাট এক কাতলা মাছ দেখেছি, ওইটাই ধরবো। আপনি পেঁয়াজ মরিচ বেটে রাখেন, অনেকদিন হলো বাটা মশলার তরকারি খাওয়া হয় না। শরীফা বেগম মাথা দোলালেন। কনক স্বস্তির নিঃশ্বাস ফেলে স্বামীর দিকে তাকালো। সকালে ভয় পেয়ে গিয়েছিল, এখন তাকে দেখে ভয়ের কোনো কারণ নেই। উৎসাহী ভঙ্গিতে মাছ ধরার আয়োজন করছে, মুখে চওড়া হাসি। রেহানও তার বাবার পাশে মাছ ধরতে বসলো, ঝলমলে গলায় বলল, দুটো মাছ ধরবে, একটা মাথা আর একটা আমার। কনক হেসে বলল, শুধু বাপ ছেলে খাবে, আমায় দেবে না? হ্যাঁ তাই তো, তাহলে এই তিনটা মাছ ধরবে। আনিস হেসে ছেলের মাথায় হাত বুলিয়ে দিল। শরীফা বেগম রান্নাঘরে বসে মশলা বাড়ছিলেন। শত হলেও জামাইয়ের আবদার ফেলে দিতে পারেন না। কনকের চিৎকারে তার ধ্যান ভাঙল। মশলাপাতি ফেলে রেখে ছুট লাগালেন। গিয়ে যা দেখলেন তাতে তার হাত পা ঠান্ডা হয়ে গেছে। রেহান পানিতে পড়ে গেছে। আনিস তাকে ওঠানোর চেষ্টা করছে কিন্তু পারছে না। বয়স অপেক্ষা রেহান বেশ ভারী, রুষ্টপিষ্ট শরীর। মহিউদ্দিন সাহেব বারান্দায় বসে খবরের কাগজ পড়ছিলেন। তিনি দৌড়ে এসে নাতিকে পানি থেকে তুললেন। পানি থেকে তোলার পর প্রথমেই খেয়াল করলেন নিঃশ্বাস নিতে পারছে কিনা। রেহানের নিঃশ্বাস নিতে পারছে না এবং জ্ঞান নেই। মহিউদ্দিন সাহেব রেহানকে উপর করে শুইয়ে পেট ধরে উঁচু করতে হবে, যেন মাথা এবং বুক নিচের দিকে থাকে। এরপর আস্তে আস্তে পিঠে চাপড় দিতে লাগলেন। পেটে পানি নেই নিশ্চিত হবার পর রেহানকে চিৎ করে শুইয়ে দিলেন। সিপিআর বা কৃত্রিমভাবে শ্বাস প্রশ্বাস দেওয়ার জন্য থুতনি আলতো করে উপরের দিকে ধরে মুখে কয়েকবার ফু দিলেন। শ্বাস ত্যাগের জন্য কয়েক মিনিট সময় দিলেন। যতক্ষণ না রিহানের বুক ফুলে না ওঠে ততক্ষণ তিনি একই কাজ করলেন। ফু দেবার পর তার বুকে 30 বার চাপ দিলেন। শ্বাস প্রশ্বাস স্বাভাবিক না হওয়া পর্যন্ত তিনি একই কাজ করে গেলেন। তীক্ষ্ণ গলায় বললেন, কনক, তাড়াতাড়ি করে শুকনো কাপড় নিয়ে এসো। আনিস, গাড়ি ডাকতে যাও, হাসপাতালে নিয়ে যেতে হবে। আনিস ভেজা গায়ে গাড়ি খুঁজতে বের হলো এবং খুব দ্রুত গাড়ি পেয়ে গেল। বাচ্চা পানিতে পড়ে গেছে শুনেই লোকটা চলে এসেছে। দ্বিতীয় প্রশ্ন করেনি। কনক চিৎকার করে কাঁদছে। শরীফা বেগম মেয়েকে সান্ত্বনা দিতে লাগলেন। মহিউদ্দিন সাহেবকে বললেন, হাবিবকে কল দাও, ওদের সবাইকে আসতে বলো। হাল্লা। মহিউদ্দিন সাহেব কড়া চোখে আনিসের দিকে তাকালেন, কিন্তু কিছু বললেন না। আনিস বলল, সদর হাসপাতালে নেবার দরকার নেই, বিভাগীয় শহরে চলেন। মহিউদ্দিন সাহেব শান্ত গলায় বললেন, বিভাগীয় শহরে যেতে সময় লাগবে, এসব ক্ষেত্রে দেরি করার সুযোগ নেই। আপাতত এখানে যাওয়াটাই ঠিক মনে হচ্ছে। আনিস কিছু বলল না, শূন্য দৃষ্টিতে ছেলের মুখের দিকে তাকিয়ে রইল। হাসপাতালের ইমার্জেন্সি রুমের সামনে ভিড় জমে গেছে। আগ্রহী জনতা উৎসুক দৃষ্টিতে তাকিয়ে আছে। কেউ কেউ কানাঘুষা করছে। ডাক্তার সাহেব বেটে খাটো মানুষ, স্বাস্থ্যবান চেহারা, মাথায় টাক পড়ে গেছে। জুলফির কাছে কয়েকটা চুল সাদা। তিনি রুক্ষ গলায় বললেন, এত বড় ছেলেকে সাঁতার শেখাননি কেন? জানেন না 4 বছর বয়স হলে বাচ্চাদের সাঁতার শেখাতে হয়? আনিস মাথা দোলালো। মহিউদ্দিন সাহেব বলেন, এখন কি অবস্থা? দেখুন, পানিতে ডুবে মৃত্যুর প্রধান কারণ হলো ডুবন্ত ব্যক্তির শ্বাসক্রিয়া বন্ধ হয়ে যাওয়া। পানি শ্বাসনালী ও ফুসফুসে ঢুকে যাওয়ার কারণেই মূলত এমনটা হয়ে থাকে। এছাড়া শ্বাসতন্ত্র ও শ্বাসনালীর অনৈচ্ছিক পেশি সামান্য পানির সংস্পর্শে আসা মাত্র তীব্র সংকোচনের কারণেও শ্বাসনালীতে বায়ু চলাচলের পথ বন্ধ হয়ে যেতে পারে। এভাবে 2 থেকে 3 মিনিটে শ্বাস বন্ধ থাকলে মস্তিষ্কের অপূরণীয় ক্ষতি হয়ে যায়। আর 4 থেকে 6 মিনিট যদি শ্বাসক্রিয়া বন্ধ থাকে তাহলে মৃত্যু ঘটে। রোগীর অবস্থা দেখে মনে হচ্ছে আর সামান্য সময় পানিতে থাকলে বাঁচানো সম্ভব হতো না। প্রাথমিক চিকিৎসা দেবার জন্য অবস্থা কিছুটা ভালো, মৃত্যুর আশঙ্কা নেই, তবে এখনও নিশ্চিতভাবে বলা যাচ্ছে না। আনিস ক্ষিপ্র গলায় বলল, আপনার থেকে ব্যাখ্যা জানতে চাইনি, কি করবেন তাই বলুন। আপাতত অক্সিজেন দেব, বাকিটা আপনি বললেও বুঝবেন না। আনিসের জবাব শক্ত হয়ে এলো, কিন্তু সে কিছু বলল না। ডক্টর সাহেব নার্সকে ডাকতে ডাকতে বেরিয়ে গেলেন। মহিউদ্দিন সাহেব বলেন,
লোকের সাথে গলাবাজি করতে তোমার চুরি মেলা ভার, অথচ বাচ্চা ছেলেটাকে দেখে রাখতে পারলে না। তোমার পাশ থেকে পানিতে পড়ে গেলেও এবং এমন অবস্থা হয়েছে, কি করেছিলে তুমি? আনিস মাথা নিচু করে সরে দাঁড়ালো। কনক বলল, আব্বা, রোহানকে বড় কোনো হাসপাতালে নিয়ে গেলে ভালো হতো না? মহিউদ্দিন সাহেব কড়া চোখে তাকালেন। পকেট থেকে মোবাইল বের করে কানে চেপে ধরলেন। ওপাশ থেকে হাবিব বলল, আব্বা, কি হয়েছে? এতবার কল দিয়েছিলেন কেন? রোহান পানিতে পড়ে গিয়েছে, অবস্থা ভালো না, হাসপাতালে নিয়ে এসেছি। ডাক্তার বলেছে দুশ্চিন্তার কারণ নেই, তোমরা ফিরে এসো। হাবিব কিছু বলল না। মহিউদ্দিন সাহেব কল কেটে দিলেন। নববীরা যখন হাসপাতালে পৌঁছালো ততক্ষণে সন্ধ্যা নেমে গেছে। চারদিকে ইলেকট্রিক বাতি জ্বলছে, বিশেষ অন্ধকার নেই, তবে কেমন শীত শীত লাগে। নববী গায়ের চাদর টেনে দিল। নাইমা বলল, এসব হলো কিভাবে? শরীফা বেগম রেহানের পায়ের কাছে বসেছিলেন। তিনি উঠে দাঁড়ালেন, ভেজা গলায় বললেন, জানি না, আমি রান্না করেছিলাম। কনকের চিৎকার শুনে দৌড়ে গিয়ে দেখি নানা ভাই পানিতে ভাসছে, আনিস কোমর পানিতে দাঁড়িয়ে আছে। নাইমা কিছু বলল না। ধীর পায়ে হেঁটে রেহানের কাছে বসল। কনক বোনের হাত চেপে ধরে কান্না করছে। হাবিব তার কাঁধে হাত রেখে বলল, কাঁদে না আপা, কাঁদে না, আল্লাহ চাইলে সব ঠিক হয়ে যাবে। দুলাভাই কোথায়? সে বাইরে গেছে, ডাক্তার কী সব ওষুধ আনতে বলল। ও আচ্ছা। শরীফা বেগম বললেন, তুই একটা কাজ কর, নববী নিয়ে বাড়ি যা, রান্না বান্না করে নিয়ে আয়। হোটেলের খাবার দাবার ভালো হবে না। হাবিব শুকনো মুখে আচ্ছা বলল। নাইমা বলল, আমিও ভাইয়ের সাথে যাব। শরীফা বেগম বললেন, তোর যেতে হবে না, কনকের কাছে থাক, ভরসা পাবে। নাইমা আর কিছু বলল না। অসহায় দৃষ্টিতে হাবিবের দিকে তাকালো। হাবিব অন্যদিকে তাকিয়ে আছে। অল্প সময় পর হাবিব নববীকে সাথে নিয়ে বেরিয়ে গেল। ওরা বেরিয়ে যাবার পরপরই আনিস আসলো। নাইমার দিকে তাকিয়ে লম্বা শ্বাস নিল। রেহানের গায়ে হাত রাখতে গিয়ে ফিসফিস করে বলল। নাইমা বিছানার চাদর খামছে ধরল। আনিস বলল। নাইমা না সুযোগ মাথা দোলালো। শরীফা বেগম বললেন, অতিরিক্ত কৌতূহল এবং পাতি গোয়েন্দার স্বভাব বিপদের কারণ হতে পারে শালিকা। তোমার উচিত ছিল নিজের আবেগ নিয়ন্ত্রণ করা। কাউকে বলে দিয়েছো? নাইমা, ওখান থেকে সরে আয়, দেখছিস না জামাই বসবে। নাইমা শান্ত ভঙ্গিতে সরিয়ে এলো। তার মুখে ভয়ের ছাপ নেই, যেন কিছুই হয়নি। নববীর রান্নাঘরে ঢুকতে 7টা বেজে গেল। শীতের দিনে 7টা কম রাত নয়। হাবিব বলল, কোনো সাহায্য লাগলে বলো, এতটা পথ এসছো, শরীর ক্লান্ত হয়ে আছে। কিছু লাগবে না, তুমি গিয়ে বিশ্রাম নাও, আমি করে নিতে পারবো। কি রাখবে? এখনো জানি না, প্রথমে কি আছে দেখে নিতে হবে, তারপর সিদ্ধান্ত নেব। হাবিব গিয়ে ফ্রিজ খুলল। বিরক্ত গলায় বলল, এখানে কয়েকটা ডিম আর গাজর ছাড়া কিছু দেখছি না। বাজার শেষ হয়ে গেছে বোধহয়। ডাল, আলু, চাল দিয়ে খিচুড়ি রান্না করে ফেলি, সাথে ডিম ভাজা আর শশা কেটে দেব। এটি হবে, রান্না করো। নববী রান্নার কাজে ব্যস্ত হয়ে গেল। হাবিব ফ্রিজ থেকে গাজর বের করে ধুয়ে আনলো। চেয়ারে বসে গাজর চাবাতে চাবাতে বলল, ভালোই মিষ্টি। নববী সেদিকে খেয়াল দিল না, কাজে ব্যস্ত হয়ে রইল। নববীকে চায়ের কথা বলে হাবিব নিজের ঘরে এসে বসল। সে খানিকটা চিন্তিত। আনিস ঠিক কী উদ্দেশ্যে নিয়ে ঘুরঘুর করছে বোঝার উপায় নেই। লোকটা যে কোনো কিছু করে ফেলতে পারে। নববী চায়ের কাপ হাতে ঘরের ভেতর ঢুকলো। তরল গলায় বলল, রান্না শেষ, সব কিছু গুছিয়ে রেখেছি। দেয়ালে গোলাকৃতির একটি জার্মান ঘড়ি। অন্ধকারে এর দেয়াল থেকে সবুজ আলো বের হয়। হাবিব ঘড়ির দিকে তাকালো। 8টা বেজে 45 মিনিট। সেকেন্ডের সময়টা ঠিকঠাক বলার উপায় নেই। প্রতি মুহূর্তেই সময় বেড়ে চলেছে। সে শান্ত ভঙ্গিতে চায়ের কাপে ঠোঁট ছোঁয়ালো। সহজ গলায় বলল, চাটা ভালো হয়েছে। তোমার ভাবগতিক সুবিধাজনক মনে হচ্ছে না? নাইমাকে হসপিটালে রেখে চলে এলে, দুলাভাই সেখানেই আছে, যদি ওর কোনো ক্ষতি করে ফেলে। করবে না, করতে চাইলেও করতে পারবে না, তুমি নিশ্চিন্ত থাকতে পারো। বলা যত সহজ, মেনে নেওয়া ততটাই কঠিন। কিভাবে নিশ্চিত থাকবো? আচ্ছা বেশ, তুমি দুশ্চিন্তা করতে থাকো এবং তৈরি হয়ে নাও। ঠিক 9টায় বাড়ি থেকে বের হব। আরেকটা কথা, চায়ের জন্য ধন্যবাদ। এমন সুস্বাদু চা শেষ কবে খেয়েছি মনে করতে পারছি না। নববী কয়েকটা কঠিন কথা বলতে গিয়েও থেমে গেল। হাবিব এমন মানুষ নয়, সব বিষয়ে বেশ সিরিয়াস। কাজের জায়গা থেকে শুরু করে বাড়ি পর্যন্ত কোনো কাজে কখনোই হেয়ালি করে না। আজ হঠাৎ তার এমন পরিবর্তন মেনে নিতে কষ্ট হচ্ছে। মহিউদ্দিন সাহেব হাসপাতালের বিছানায় বসে আছেন। তার গা কুটকুট করছে। জায়গাটা বেশ অপরিষ্কার। শরীফা বেগম বললেন,
বাইরে থেকে কিছু কিনে আনেন। ওরা কখন খাবার নিয়ে আসবে সে আসে বসে থাকবো নাকি? খিদেই পেট চোচো করছে। মহিউদ্দিন সাহেব উঠে দাঁড়ালেন, নাইমার দিকে তাকিয়ে বললেন। বাইরে যাবি? নাইমা মাথা দোলালো, সে যাবে না। মহিউদ্দিন সাহেব বেরিয়ে যাবার পরপরই কনক বলল, এখানে বাথরুম কোথায়? পাশের বিছানার এক মহিলা বললেন, এই তো সামনে গিয়েই। একজনকে সাথে নিয়ে যান, দরজার ছিটকিনি ভাঙা, আটকানো যায় না। শরীফা বেগম উঠে দাঁড়ালেন, কনকও তার পেছন পেছন চলে গেল। আনিস নাইমার কাছ ঘেসে বসলো, হিসিয়ে বলল, তোমায় এমন শান্ত দেখাচ্ছে কিভাবে? চোখে মুখে ভয়ের ছাপ নেই, ব্যাপারটা কি? নাইমা হাসলো, শান্ত গলায় বলল, আপনাকে পছন্দ করি না, খারাপ মানুষ তো জানতাম, তবে এতটা জঘন্য ভাবতে পারিনি। আনিস ভ্রু কুঁচকে ফেলল, বলল,